নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুবই ভালো আছেন। আমার শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব শুরু করছি। আশা করি আগের পর্বটা খুবই ভালো লেগেছে, পরবর্তী পর্বটা খুব সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। মাই গড রাত্রি, এত কিছু হয়ে গেল এর মধ্যে। এই তো কালকেই তোমার সঙ্গে কথা হলো, তারপরে এত কিছু হয়ে গেল। আর তুমি তো বলছো ওই ইথান বেশ কিছুদিন থেকেই এইসব অসভ্যতামি করছে। কই, কালকে তো কিছু বলনি তুমি। কি বলবো বলো তো কুহেলি, এসবের আর কি বলবো। এতদিন যা করছিল আমি ঠিক হ্যান্ডেল করে নিচ্ছিলাম, কিন্তু কালকের ঘটনাটা সত্যিই বড্ড বাড়াবাড়ি করে ফেলেছে ইথান। আমার যে কি অস্বস্তি হচ্ছিল তখন, কি বলবো তোমাকে। থ্যাঙ্ক গড নিশিত সময় মতো সবটা সামলে নিয়েছিল, না হলে থাক রাত্রি। যেটা হয়নি সেটা নিয়ে শুধু শুধু ভাবার কোনো মানে নেই। মিস্টার আগারওয়াল তো ঠিক সময়ে সঠিক পদক্ষেপটা নিয়েছিলেন, এটাই যথেষ্ট। ঠিকই বলেছো তুমি কুয়েলি। আচ্ছা, ওই ইথান আজ কোনো অসুবিধা করেনি তো? একদম না। আর মনে হয় না কোনো দিন সে চেষ্টা করবে, কারণ ওর সব থেকে বড় দুর্বলতায় আঘাত পড়েছে যে। কিন্তু ও বুঝবে কি করে যে এটা তোমার জন্য করা, মানে তোমাকে ওর জঘন্য ট্র্যাপ থেকে বের করার জন্যই যে এগুলো করা হয়েছিল, সেটা ইথান বুঝবে কি করে? সে তো অন্য কিছুও ভাবতে পারে, আবার হয়তো কোনো কারণ খুঁজে পেল না, এমনটাও তো হতে পারে। নো কুহেলি, তুমি ইথানকে চেনো না। ও খুব ইন্টেলিজেন্ট, নিজের বুদ্ধিটা সঠিক জায়গায় প্রয়োগ করে না, এই যা। ইথান পুরোটা না বুঝতে পারলেও আই অ্যাম ড্যাম শিওর ও এটা বুঝতে পেরেছে যে এগুলো শুধুমাত্র আমার বিরুদ্ধে করা ওর ডিসকাস্টিং প্ল্যানটাকে ফেল করার জন্যই করা হয়েছে। আর কোনো জঘন্য প্ল্যান না করলেই ভালো ইথান। ডোন্ট ওয়ারি কুহেলি, আমার মনে হয় না ইথানের আর সেই সাহস হবে। আজ আমার সাথে প্রয়োজনের অতিরিক্ত একটা কথাও বলেনি। সেটা ভালোই হলো। আসলে এদের মতো মানুষকে না বিশ্বাস করা যায় না রাত্রি। ইউ আর রাইট, বাট আমার সত্যি মনে হয় না ইথান আর কিছু করবে, কারণ কালকে আর আজকেও ওর চোখে আমি একটা প্রচ্ছন্ন ভয় দেখেছি। তাহলে তো ভালোই। অবশ্য ফিরে যদি আবার কোনো কিছু করার চেষ্টা করে, তাহলেও তো তুমি সামলে নেবেই, আমি জানি। আর তাছাড়াও মিস্টার আগারওয়াল তো রইলেনই। সত্যি, নিশিত না থাকলে এই সিচুয়েশনটা কি করে যে হ্যান্ডেল করতাম কে জানে। লিভ ইট রাত্রি, ওটা নিয়ে আর ভেবো না। তুমি বলো, মিস্টার আগারওয়ালকে থ্যাঙ্কস নিশ্চয়ই বলতে পারোনি। কুহেলির কথায় এখন হাসির সুর। রাত্রিও হেসে বলল, সেটা কি পসিবল বলে মনে হয় তোমার? দুজনে বেশ কিছুক্ষণ গল্প করেই কাটিয়ে দিল। রাত্রির আজ সকালের শ্যুট ছিল, বিকেলের আগেই সব কাজ শেষ হয়ে গেছে। এখন লন্ডনে বাজে 5:30 আর ভারতে রাত 11টা। কুহেলিও তার খুদে দুটোকে ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়া সেরে এখন নিজের ঘরের লাগোয়া ব্যালকনিতে বসে রাত্রির সঙ্গে গল্প করছে। আলেক এখনও কি যেন করছে ল্যাপটপে। আজকাল কাজের চাপটা একটু বেশি। বেশ অনেকক্ষণ নানা কথার পর হঠাৎ করেই উঠে এলো দুর্গাপূজার কথা। একদম হঠাৎ করে নয় অবশ্য। আসলে কুহেলি একটু দুঃখ করে বলেছিল এবার আর পুজোয় কলকাতায় যাওয়া হবে না। সেই বছরের পর থেকে কুহেলির মামার বাড়িতে প্রতি বছরই দুর্গাপুজো হয়, আর প্রত্যেকবারই ওরা সপরিবারে সেই পুজোয় যোগ দেয়। কুহেলির দাদু স্বরূপরঞ্জন বাবু আজ 2 বছর হলো তাদের ছেড়ে চলে গেছেন, তবে পুজোটা কিন্তু বন্ধ হয়নি। স্বরূপবাবুর নেহাতি খেয়াল বসে শুরু করা পুজোটা যেন এখন ও বাড়ির একটা অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে। এখন সবটা কুহেলির মামা চিরন্তন আর মামি দেবাঞ্জলি সামলায়। সঙ্গে অবশ্যই চৈতালি দেবী আর শৈলজা দেবী তো আছেনই। হ্যাঁ, শৈলজা দেবীর স্নেহের ছায়া এখনও কুহেলি আর তার সুখের সংসারের ওপর বর্তমান, তবে তিনি এখন আরও অসুস্থ। ওষুধ ছাড়া তো এক মুহূর্ত চলে না তার। দুর্গাপুজোর কথায় এদের সবার কথায় একে একে উঠে এলো। রাত্রি আর কুহেলির গল্প আরও জমে উঠল। ওই একবারই রাত্রির সুযোগ হয়েছিল কলকাতার পুজো উপভোগ করার। প্রতি বছরই কুহেলি তাকে আমন্ত্রণ জানায়, কিন্তু আর সেই সুযোগটা হয়নি। আজ আবার কথায় কথায় সব পুরনো স্মৃতিগুলো ভেসে উঠতে যেন দুজনেই হারিয়ে গেল সেই পুরনো দিনগুলোই। রাত্রির তো বিশেষ অসুবিধে নেই, কারণ তার আশেপাশে তো সবে সন্ধ্যা নামছে, কিন্তু ভারতে যে এদিকে রাত গভীর হচ্ছে সে খেয়াল কারোরই নেই। শেষে আলেখের হস্তক্ষেপে তাদের গল্পের আসরে ইতি পড়ল।
কুহেলি এদিকে ফোনটা রেখে আলেকের বুকে আশ্রয় নিয়ে তলিয়ে গেল ঘুমের অতলে। আর ওদিকে রাত্রি হারিয়ে গেল সেই পুরনো সুমধুর স্মৃতিগুলোতে। তার প্রথম শাড়ি পরা, প্রথম অঞ্জলি দেয়া, আর অঞ্জলির পরে সেই অবাঞ্ছিত অপমান, আর সেই অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক অন্য নিশীথ আগারওয়াল। অন্তত সেদিনের নিশীথ তখন তার কাছে অন্যই ছিল। তখনও যে নিশীথকে সে চিনত, তার সঙ্গে সেদিনের নিশীথের কোনো মিল ছিল না। তখন বুঝতে পারেনি, কিন্তু আজ রাত্রি বোঝে। নিশীথের প্রতি তার ভালোবাসাটা এক লহমায় গড়ে ওঠেনি, ধীরে ধীরে সযত্নে মনের গভীরে জমেছে এক অতল স্পর্শী ভালোবাসার সম্ভার। হয়তো সেই দুর্গা অষ্টমীর শুভক্ষণেই সূত্রপাত হয়েছিল তার এই অনন্য সুন্দর ভালোবাসার অনুভূতি, তার জীবনের শ্রেষ্ঠ অনুভূতি। বাকি দিনগুলোও নির্বিঘ্নে পেরিয়ে গেল। ইথান কাজের বাইরে একটা কথাও বলেনি রাত্রির সাথে। রাত্রির ধারণায় ঠিক ছিল ইথান সত্যিই যথেষ্ট বুদ্ধিমান। সেদিন ঘটনার আকস্মিকতায় আর তারপর নেশার বশে ভালো করে সবটা বোঝার সময় না পেলেও পরে ঠিকই বুঝতে পেরেছিল কে তাকে ওভাবে ব্ল্যাকমেল করলো, আর কীভাবেই বা ওই ভিডিও তার কাছে পৌঁছালো। এসব প্রশ্নের উত্তর আজও সে জানে না। তবে এটুকু বুঝতে ঈশান পেরেছে তার অসুবিধা হয়নি, যে এই কাজটা যেই করে থাকুক না কেন, শুধুমাত্র রাত্রিকে ওই পরিস্থিতি থেকে উদ্ধার করাই তার উদ্দেশ্য ছিল, অন্য কিছু নয়। তাই ইথান এটুকু খুব ভালো করে বুঝতে পেরেছে আপাতত রাত্রির থেকে দূরে থাকাটাই শ্রেয়। রাত্রিকে তারপর থেকে যতবারই দেখেছে ততবারই একটা ব্যর্থতার নিষ্ফল আক্রোশ তার মনে মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু কোনো হঠকারিতা সে এই মুহূর্তে অন্তত করতে চায়নি, তাই সন্তর্পণে এড়িয়ে গেছে রাত্রিকে। যতই হোক, নিজের সব কিছু এক নিমেষে হারিয়ে ফেলার ভয়টাও নেহাত তুচ্ছ নয়। আর তাছাড়াও সব প্রতিক্রিয়া আর সঙ্গে সঙ্গে দেখানো উচিত নাকি? কিছুটা পরের জন্য রেখে দিতে হয়। ইথানও কিছুটা হিসেব পরের জন্যই তুলে রেখেছে, সময় মতো সেগুলো মিলিয়ে দেবে। ইথান এমন ব্যক্তি নয় যে নিজের ব্যর্থতাকে সাদরে মেনে নেবে। আজ হয়তো সে কিছু করতে পারছে না, কিন্তু তার মানে এই নয় যে আগামীতে কিছু করতে পারবে না। আসলে কিছু মানুষ থাকে যারা সোজাভাবে ভাবতেই জানে না। তাদের কূট চক্রান্তগুলো বারংবার ব্যর্থ হওয়ার পরেও শোধরানোর বদলে সুযোগ পেলেই আবারও মেতে ওঠে অন্য কোনো নোংরা খেলায়। ইথানও হয়তো তেমনই কোনো সুযোগের অপেক্ষায় রয়েছে। তবে সে তো পরের কথা, ভবিষ্যতের কথা। এখন ভেবে কি লাভ? আজ রাত্রিরা লন্ডন ফিরছে, ফেরার ব্যবস্থাও হয়েছে বাসেই। ইথান একেবারেই যাওয়া আসা দুটোই ব্যবস্থা করে রেখেছিল। তবে যে উদ্দেশ্যে এত সব করছিল সেসব সম্পূর্ণ ব্যর্থ। আজও ঘটনাক্রমে রাত্রি সবার শেষে বাসে উঠল। মনে মনে তো ভাবছিল আজ আবার না ইথানের পাশে বসতে হয়। তবে বাসে উঠে দেখল ইথান তার পিয়ের সঙ্গে বসেছে। রাত্রি খুশি মনে অ্যামের পাশে গিয়ে বসল। এখন সবে সন্ধে 7:30 বাজে। রাত্রি হাতে ফোনটা নিয়ে একবার ভাবল নিশীথকে ফোন করবে কিনা, কারণ নিশীথ দুদিন আগেই ইন্ডিয়া ফিরে গেছে, আর ওখানে এখন রাত 1টা বাজছে। অনেক ভাবনা চিন্তার পর রাত্রি আর ফোনটা করলো না। কানে হেডফোন গুঁজে চালিয়ে দিল তার প্রিয় গায়ক শ্যাম স্মিথের গানের প্লেলিস্টটা। দেখতে দেখতে পেরিয়ে গেল আরও 2 মাস। মুভির শুটিং বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়ে গেছে। রাত্রি এখন তার নতুন মুভির শুটিং নিয়ে ব্যস্ত। এই মুভিতে অবশ্য ইথান নেই। এই মুভির হিরো ফিলিক্স থমসন, বেশ ভালো। রাত্রির প্রথম কাজ এই ফিলিক্সের সাথে। সেও যথেষ্ট পরিচিত, বলতে গেলে ইথানের সমকক্ষই হবে। রাত্রির সাথে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে ফিলিক্সের এই অল্প কয়েকদিনেই। এই মুভিতে রাত্রির সেই ভালো বন্ধু ক্রেসিডাও আছে। সব মিলিয়ে এই মুভিতে কাজ করতে রাত্রির একটু বেশিই ভালো লাগছে। সবেমাত্র শুটিং সেরে তার হাই ক্লাউডের ফ্ল্যাটে ফিরেছে। অভ্যাস মতো গা এলিয়ে দিয়েছে উষ্ণ জলরাশির মাঝে। কিছুক্ষণ তার ওই প্রিয় বিলাসিতার সময়টা প্রাণ ভরে উপভোগ করে রাত্রি বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। আজ একটু বেশি দেরি হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় 1:30 বাজছে। নাইট শিফটগুলোতে মাঝে মাঝে একটু বেশি রাত হয়ে যায়। আজ অবশ্য দেরি হওয়ার অন্য কারণ আছে। কালকে 25শে ডিসেম্বর,
দ্য ক্রিসমাস ইভ। সারা যুক্তরাষ্ট্র জুড়ে কালকে শুধুই উৎসবের আমেজ থাকবে, তাই আজ একটু বেশি করেই শুটিংটা করে রাখা হয়েছে। কালকের দিনটা আরও একটা কারণে বিশেষ। কালকে রাত্রি আর ইভানের মুভির প্রিমিয়ার। ইথানের যে মুভিটা তার প্রিমিয়ার। এত ভালো একটা দিনে প্রিমিয়ার হওয়ায় রাত্রির মনটা বেশ ভালো। এমনিতেই ক্রিসমাস তার ওপর প্রিয় উৎসবগুলোর মধ্যে একটা। সেখানে একটা কথা বলে রাখি, রাত্রি না বেশিরভাগ সব উৎসবই প্রিয়। আনন্দ করা নিয়ে কথা, কী উপলক্ষে আনন্দ করছে সেটা নেহাতি গৌণ। রাত্রি বিছানায় উঠে ভালো করে ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে ফোন করলো নিশীথকে। এখানে গভীর রাত হলেও ইন্ডিয়ায় তো এখন সকাল। নিশীথ প্রতিদিন ভোরে যোগব্যায়াম করে। জিমে যাতায়াতটা একটু কমই তার। মূল কারণ সময়ের অভাব। তবে এই যোগব্যায়ামে আজ পর্যন্ত কোনোদিনও অনিয়ম হয়নি নিশীথের। আজও নিশীথ নিয়ম মতো যোগাসন সেরে ফ্রেশ হয়ে সদ্য ওয়াশরুম থেকে বেরিয়েছে। তখনই ফোনটা শব্দ করে জানান দিল কেউ তার সাথে কথা বলতে চায়। নিশীথ ভিজে চুলগুলো এক হাতে তোয়ালে দিয়ে মুছতে মুছতে এগিয়ে গেল তার ফোনের দিকে। স্ক্রিনে রাত্রির নাম দেখেই আগে তাকালো দেয়ালে ঝোলানো ঘড়িটার দিকে। তোয়ালেটা গলার দুপাশ দিয়ে বুকের সামনে ঝুলিয়ে কলটা রিসিভ করলো নিশীথ। এত রাতে কি ব্যাপার? রাত্রি ওর ছেলে মানুষই হাসিটা হেসে বলল, রাত কোথায়, এখন তো দিন। আই গেস তোমার তো এতক্ষণে ডেইলি রুটিন স্টার্টও হয়ে গেছে। ভেরি ফানি রাত্রি। এবার বলো, এত রাতে জেগে আছো কেন? আজ শুটিং শেষ হতে দেরি হয়েছে একটু, তাই কিছুক্ষণ আগেই ফিরেছি। এত লেটে ফিরেছো যখন, তাহলে রেস্ট নাও। শুধু শুধু সময় নষ্ট করছো কেন? উফ, একটু থামো তো তুমি। যে জন্য ফোন করেছি সেটা তো বলতে দেবে কি না? বলো তাড়াতাড়ি বলে ঘুমোতে যাও। ইউ আর ইম্পসিবল নিশীথ। আমি কিছু একটা বলতে চাইছি আর তুমি আমাকে ঘুমোতে বলছো? রাত কটা বাজে সে খেয়াল আছে তোমার? আছে। এখন তুমি আমার কথাটা শুনবে কি না বলো। কালকে 25 ডিসেম্বর। তুমি এই এত রাতে আমাকে ডেট জানানোর জন্য নিশ্চয়ই ফোন করনি। যেটা বলবে তাড়াতাড়ি বলে ঘুমোতে যাও রাত্রি। আরে তুমি কি ঘুমের পিছনে পড়েছো বলো তো? কথা বলার মুডটাই নষ্ট করে দিলে। গ্রেট, নষ্ট করে দিলাম তো? তাহলে আর পরে কথা বলো, এখন ঘুমাও, রাখছি। আবার ঘুম? এবার আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে নিশীথ। তুমি শুনবে কি না আমি কি বলছি বলো। কালকে আমার মুভির প্রিমিয়ার। আই নো দ্যাট ইউ নো। তোমাকে আসতে বলেছিলাম, সেটার কি হলো? আসছো কি না? রাত্রি, তোমাকে তো সেদিনই বললাম আমি যেতে পারবো না। সত্যিই আসতে পারবে না? নো রাত্রি, কুহেলিকেও বলেছিলাম, ওরাও আসতে পারবে না, তুমিও আসবে না, ইভেন ড্যাড মম ওরাও আসতে পারবে না। তোমরা সবাই শুধু বিজিই থাকো, একটুও সময় নেই তোমাদের কাছে আমার জন্য। রাত্রি বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বলল কথাগুলো। নিশীথ সেটা দেখতে না পেলেও বুঝতে ঠিকই পারল। রাত্রির কথাগুলোই ছেলে মানুষই অভিমানী সুর ঝরে পড়ছে। নিশীথ একটু হেসে বলল, মিস রাত্রি আহুজা, আপনি যদি ভুলে না গিয়ে থাকেন তাহলে আপনিও কিন্তু সমান বিজি। কালকে কিন্তু আপনি মুভি প্রিমিয়ারে ক্রিসমাস ইভ সেলিব্রেট করতে যাচ্ছেন না, কাজেই যাচ্ছেন ওখানে। রাত্রি আর কিছু বলার মতো খুঁজে পেল না। বলার মতো সত্যিই তো কিছু নেই। রাত্রি আর কিছু না বলেই লাইনটা কেটে দিল। এই ছেলে মানুষই দেখে নিশীথ একটু হেসে ফোনটা রেখে রেডি হতে শুরু করলো। ক্রিসমাস ইভের সকালটা যেন একদম অন্যভাবে শুরু হয় লন্ডনে। চারিদিকে উৎসবের আমেজ। রাত্রি প্রতিদিনের মতো সকালে উঠে নিজের দৈনন্দিন কাজ সেরে একটু ব্যালকনিতে এসে দাঁড়ালো। বড় একটা আশা হয় না ব্যালকনিতে, আসলে সময়ই হয় না। তবে আজ ব্যালকনিতে এসেই মনটা খুশিতে ভরে গেল। হালকা হালকা পেঁজা তুলোর মতো বরফকুচি ঝরে পড়ছে আকাশ থেকে।
এটা কোনো বিস্ময়কর দৃশ্যের থেকে কম নয়, কারণ বিগত বেশ কয়েক দশকে ক্রিসমাসের দিন লন্ডনে তুষারপাত হয়নি। এই বছরের আবহাওয়ার পূর্বাভাসে যদিও বলেছিল আজকের দিনে তুষারপাতের কিঞ্চিত সম্ভাবনা আছে, কিন্তু রাত্রিসহ বাকি লন্ডনবাসীরাও বোধহয় খুব একটা গুরুত্ব দেয়নি সেই খবরে। রাত্রির মতো আরও অনেকের মন নিশ্চয়ই এই সুন্দর তুষারস্নাত সকালটা দেখে আনন্দে ভরে উঠেছে। রাত্রি ওর ব্যালকনিতে জমে থাকা কিছুটা বরফ কুড়িয়ে নিয়ে ছড়িয়ে দিল নিচের দিকে। ভীষণ ভালো লাগছে তার। সারা দিনে বিশেষ করে কাজ নেই, একবারে সন্ধ্যাবেলায় মুভির প্রিমিয়ামে যাবে। সারাটা দিন রাত্রি আজ নিজের বেডরুমে বসে জানালার বাইরে মাঝে মাঝে হালকা হালকা তুষারপাত দেখেই কাটিয়ে দিল। বিকেলে রাত্রির পার্সোনাল মেকআপ আর্টিস্ট জেসি এসে সুন্দর করে হালকা মেকআপ করে দিল। রাত্রি এমনিতেও বেশি ভারী মেকআপ পছন্দ করে না। রাত্রি একটা লাল রঙের ফ্লোরাল গাউন পরল, সঙ্গে ম্যাচিং জুয়েলারি। একটা মোটা ফাড়ের জ্যাকেট গায়ে চাপিয়ে রাত্রি নিজের গাড়িতে বসে রওনা হলো ভেন্যুর উদ্দেশ্যে। যদিও এই জ্যাকেটটা এই গাড়িতেই থাকবে, এই রকম ইভেন্টে শীত পোশাকটা একটু বেমানানি বটে। আজকের প্রিমিয়ামে ফিল্ম ইন্ডাস্ট্রির হেন কেউ নেই যে আসেনি। ফিলিক্সও এসেছে। রাত্রিকে দেখে ফিলিক্স এগিয়ে এসে ওকে কংগ্রাচুলেট করলো। ইথানও ইতিমধ্যেই পৌঁছে গেছে। রাত্রিকে সে আগেই দেখেছে, তবে এগিয়ে এসে কথা বলেনি। আজকের বসার ব্যবস্থা আগে থেকেই ঠিক করা রয়েছে। মুভির হিরো হিরোইনের সিট পাশাপাশি। ইথান আগে থেকেই নিজের জায়গায় বসেছিল। রাত্রি বিনা বাক্য ব্যয়ে একে একে সবার সঙ্গে সৌজন্যমূলক আলাপচারিতা সেরে ইথানের পাশে নিজের জায়গায় গিয়ে বসল। ইথান রাত্রির দিকে তাকিয়ে ঠোঁটে একটা সৌজন্যমূলক হাসি ফুটিয়ে তুলল। রাত্রিও বিনিময়ে একটা আলতো হাসি ফিরিয়ে দিল। ওদের সম্পর্কটা এখন এইটুকুতেই সীমাবদ্ধ। বাকি সময়টা বেশ ভালোই কাটলো। সবাই মুভির ভূয়সী প্রশংসা করলো অনেক। রাত্রি আর ইথানের অভিনয়ও খুব প্রশংসিত ছিল। আশেপাশে এমন কথাও শোনা গেল এবারে সব অ্যাওয়ার্ড ওদের এই মুভি দ্য শ্যাডো অফ লাইফের ঝুলিতেই গচ্ছিত হবে। সব অ্যাওয়ার্ড নাকি রাত্রি আর ইথানই পাবে। প্রিমিয়ারের শেষে একটা গ্র্যান্ড ক্রিসমাস পার্টির আয়োজন করেছিলেন মুভির প্রডিউসার মিস্টার জোন্স। সবাই ধীরে ধীরে আনন্দে মেতে উঠল। ক্রিসমাস ইভ বলে কথা। ক্রেসিডার একটু পারিবারিক সমস্যার জন্য আসতে কিছুটা দেরি হয়েছে। প্রিমিয়ার যে অ্যাটেন্ড করতে পারেনি। এখন পার্টিতে এসেই রাত্রিকে জড়িয়ে ধরে বলল, মেরি ক্রিসমাস রিট। মেরি ক্রিসমাস ক্রিস। সব ঠিক আছে তো বাড়িতে? Yeah, everything is fine now. Sorry babe, I missed the premiere. Don't say sorry Chris. একদিন আমরা দুজন একসাথে বসে মুভিটা দেখব। অফকোর্স যদি তোমার ইন্টারেস্ট থাকে তো। রাত্রির টিজ করায় ক্রিস একটু কপট রাগ দেখালো। ওদের কথার মাঝে ফিলিক্স এলো। একসাথে কাজ করার সুবাদে তিনজনের মধ্যেই বেশ একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। সেটেও সময় পেলেই একসাথে আড্ডা দেওয়া হয় ওদের। দূর থেকে ইথান রাত্রিকে লক্ষ্য করছিল। রাত্রির প্রাণ খোলা হাসি, যেটা দেখে আগে তার রক্ত চঞ্চল হয়ে উঠত, এখন যেন একটা অসহ্য জ্বালা অনুভব করছে। এই প্রথম কাউকে চেয়েও নিজের করতে না পারার একটা জ্বালা। ইথান অন্তর পর্যন্ত পুড়ে যাচ্ছিল যেন। রাত্রির সেই হাসিটা যেন এই দহনকে আরও তীব্রতর করে তুলছে। ইথান এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নিজের মনেই বলে উঠল, আমাকে এভাবে অপদস্থ করে তুমি এত সহজে পার পেয়ে যেতে পারো না রাত্রি। শুধু একটা সুযোগের অপেক্ষা। আগে একবার জানতে পারি হু ওয়াজ দ্যাট পারসন যে তোমাকে বাঁচানোর জন্য আমাকে ব্ল্যাকমেল করছিল। তারপর তোমাকে এত সহজে আমি ছাড়বো না মিস রাত্রি আহুজা। রাত্রি ভেবেছিল ইথান হয়তো আর কিছু করবে না, কিন্তু সে জানে না ইথান সেই ধরনের মানুষই নয় যে নিজের ভুল থেকে কিছু শিক্ষা নেবে। রাত্রি আজও বুঝতে পারল না ইথান এখনও সুযোগের অপেক্ষায় আছে। ইথান খুব বেশিক্ষণ থাকলো না। কিছুক্ষণ পরেই পার্টি থেকে বেরিয়ে গেল। রাত্রি এদিকে প্রাণ খুলে আনন্দ করছে। বেশ রাত অবধি চলল পার্টি। প্রায় 12টা নাগাদ প্রচুর আনন্দ করার পর সবাই যার যার ঠিকানার উদ্দেশ্যে রওনা হলো। পরদিন সকালে রাত্রি নিয়ম মতো নিজের ওয়ার্কআউট করছিল। আলাদা করে জিমে যাওয়ার সময় হয় না বলেই ফ্ল্যাটেই একটা ছোটোখাটো জিম বানিয়ে নিয়েছে। ওয়ার্কআউট তখনও শেষ হয়নি, তার আগেই ফোনটা বেজে উঠল। ট্রেডমিলে তখন দ্রুত গতিতে পা চালাচ্ছে রাত্রি। ফোনটা একটু দূরে থাকলেও অসুবিধে নেই, কানে ব্লুটুথ ইয়ারফোন লাগানোই আছে।
আসলে গানটা শুনলে ঠিক ওয়ার্কআউট করার জন্য মজা পায় না রাত্রি। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ধমনীতবাবু বললেন, গুড মর্নিং ঋতু। মর্নিং ড্যাড। এত হাঁপাচ্ছিস কেন তুই? ওয়ার্কআউট করছি ড্যাড। তুমি বলো, এত সকাল সকাল ফোন করলে যে? ও, ফোন করার আগে টাইমটাও খেয়াল করিনি। তুই তাহলে ওয়ার্কআউট সেরে আমাকে কল ব্যাক করিস। নো নো ড্যাড, আই অ্যাম ফাইন, তুমি বলো। ধমনীতবাবু বেশ উচ্ছ্বসিত হয়ে বললেন, একটা গুড নিউজ আছে বেটা, তাই তো এত সকাল সকাল ফোন করলাম। ইচ্ছে তো করছিল রাতেই কল করি, বাট অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই আর করিনি। রাত্রি ট্রেডমিলটা অফ করে একটা চেয়ারে বসে ঘাম মুছতে মুছতে বলল, ওয়াও ড্যাড, মনে হচ্ছে সুখবরটা বেশ বড় মাপের। ইয়েস বেটা, আই ক্যান্ট ওয়েট ড্যাড, তাড়াতাড়ি বলো। বেটা, তুই তো জানিস আমি অনেক দিন ধরে ইউএসের প্রজেক্টটার জন্য ট্রাই করছিলাম। শুধু আমি নয়, তোরও অনেক কোম্পানি এই প্রজেক্টটা পাওয়ার চেষ্টা করছিল, আরও অনেক কোম্পানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইউএসএ টপ কোম্পানি কি যেন নাম, ক্যাম্পবেল কনস্ট্রাকশন। ইয়েস ইয়েস ইয়েস, তুমি ওদের প্রজেক্টটা পেয়ে গেছো? ইয়েস বেটা, এত কোম্পানির মধ্যে প্রজেক্টটা আমরাই পেয়েছি। তুই ভাবতে পারবি না এই প্রজেক্টটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল। এটার পরে আমাদের বিজনেসের জন্য ইউএসএ একটা ভালো বেস তৈরি হয়ে যাবে, আর এটাই আমি চাইছিলাম। কংগ্র্যাচুলেশন ড্যাড, বাট এটা কিন্তু হওয়ার ছিল। ওরা যদি ইউএসএ টপ কোম্পানি হয়ে থাকে, তাহলে আহুজা কনস্ট্রাকশনসও কিন্তু ইউকের টপ মোস্ট কোম্পানিগুলোর মধ্যে একটা। সে তো ঠিকই, বাট তাও একটা বিরাট সাকসেস আমাদের। ঋতু বেটা, আমি ঠিক করেছি একটা পার্টি দেব। সাকসেস পার্টি এখনই? আরে না রে, প্রজেক্ট শুরুই হলো না, এখন কিসের সাকসেস পার্টি? তাহলে ভাবছি এবার 31st নাইটে একটা পার্টি থ্রো করলে কেমন হয়। 31st নাইটের পার্টি? তুমি সত্যিই 31st পার্টি দেবে? ভাবছি 31st নাইট একটা পার্টি দিলে ভালো হয়। হঠাৎ তুমি 31st নাইটের পার্টি দিচ্ছ, ব্যাপারটা কি বলো তো? বুঝে গেছিস? আমি না বুঝলে কে বুঝবে? তুমি যে কিনা না পারতে কোনো 31st পার্টি যাও না পর্যন্ত, সেই তুমি নিজে 31st পার্টি থ্রো করছো, সেটা তো আর এমনি এমনি নিশ্চয় নয়, তাই না? কোনো না কোনো কারণ তো আছেই। এবার বলে ফেলো তো কী ব্যাপার। ব্যাপারটা হলো, মিস্টার ক্যাম্পবেল আসছেন ওই দিন প্রজেক্টের ব্যাপারে ফার্স্ট মিটিং করতে। আমি দেখলাম দিনটাও বেশ ভালো, যদি একটা পার্টি দেওয়া যায় ওই দিন, তাহলে ওনাদের ওয়েলকামটাও একটু ভালো করে হবে, কি বলিস? জানতাম আমি, কোনো না কোনো কারণ তো আছেই। তবে তুমি ঠিকই বলেছো ড্যাড, পার্টিটা হলে ভালোই হবে। তাহলে অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিই বল। টাইম তো আর বেশি নেই, আর ওনাদের তো বিফোর অ্যান্ড ইনফর্ম করতে হবে। আর শোন, তুইও কিন্তু থাকবি সেদিন, অন্য কোথাও যাওয়া চলবে না। ড্যাড, বাট আমি কিচ্ছু শুনবো না, তুই তোর ফ্রেন্ডসদেরও ইনভাইট করিস। আরে ড্যাড, আমি বললাম তো রাত্রি, কিচ্ছু শুনবো না আমি। আচ্ছা, আলেককে তুই ইনভাইট করবি না আমি করব? আমি করে দেব, বাট এত শর্ট টাইমে বললে আই ডোন্ট থিঙ্ক ওরা আসতে পারবে। তাও ঠিক, তবে বলে তো দেখ আগে। সে তো বলবই। আর নিশিতকেও বলিস কিন্তু। অফকোর্স ড্যাড, বাট নিশিতও আদৌ আসতে পারবে কি না আমার জানা নেই। তুই খালি কেন বলছিস, আগে তুই সবাইকে বলে তো দেখ। ওকে ড্যাড, আমি আজকের মধ্যে ওদেরকে ইনভাইট করে দেবো। ওকে, আর তুই কিন্তু থাকবি পার্টিতে ঋতু, কোনো বাহানা শুনবো না আমি। রিল্যাক্স ড্যাড, আমি তখন থেকে সেটা বলার চেষ্টা করছি, আমি থাকবো পার্টিতে। আমার অন্য কোনো প্ল্যান এখনও পর্যন্ত নেই, আর আমার নিজের পার্টি ছেড়ে অন্য পার্টিতে আমি যাবই বা কেন? গুড গার্ল মাই ঋতু বেটা। আরও কিছু কথা বলার পর রাত্রি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে চলে গেল। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের পর্বগুলো খুবই ভালো লাগছে। পরবর্তী পর্বে আস্তে আস্তে পার্টির তো শুরু হয়েই গেল, পরবর্তী পর্বে পার্টির ঝলক শুরু হয়ে যাবে, এবং পরবর্তী পর্বগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শুনতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। মতামত করে জানাবেন কেমন লাগছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।